নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আমরা আলোচনা করব এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্নপত্র নিয়ে। কারণ এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটে সামনেই আমাদের এক্সাম রয়েছে। 2025-এর পর যে এক্সামটা রয়েছে 2026-এ হতে যাচ্ছে। রেলওয়ে গ্র্যাজুয়েট লেভেল হয়ে যাওয়ার পর সামনে রেলওয়ের আমাদের যে গুরুত্বপূর্ণ এক্সামটি রয়েছে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি 12 পাস যোগ্যতায় যে এক্সামটি হয়ে থাকে। অবশ্যই তারও কিন্তু ডেট খুব শীঘ্রই অ্যানাউন্স করে দেওয়া হবে, এবং যেই ডেট অ্যানাউন্স করে দেওয়া হবে তার 20 থেকে 22 দিনের মধ্যে তোমাদের এক্সামও কিন্তু হয়ে যাবে। সুতরাং পড়ার জন্য বেশি টাইম কিন্তু তোমাদের হাতে আর বেশি নেই। তোমাদের জন্য এখন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখে কোন সাবজেক্টে বা কোন টপিকের ওপর তোমাদের বেশি জোর দিতে হবে সেই জিনিসটা খুঁজে বের করা, এবং সেই জিনিস সম্পর্কে সেখানে যা যা প্রশ্ন এসেছে সেই টাইপের সব ধরনের প্রশ্নপত্র তোমাদের কভার করা। তো এটা কিন্তু তোমরা আমাদের ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য স্পেশালভাবে তৈরি করা আজকের ক্লাস নাম্বার 1, যেখানে টোটাল 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই 40টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত তোমরা সকলে দেখবে। সকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, এবং লাইক শেয়ার তো তোমরা করেই দিয়েছো, সেটা বলার কথা নেই। টেলিগ্রামে সকলে কিন্তু যুক্ত হবে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। আর প্রতিবারের মতো আমাদের যে প্রতিদিনের যে ক্লাসটা হয়ে থাকে তার ডিটেল সলিউশনের সাথে তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে অ্যাপ রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, সেখানে কিন্তু তোমরা পিডিএফ উইথ সলিউশন পেয়ে যাবে ক্লাসে 24 ঘন্টা পর। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন নিয়ে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে, অরুণাচল প্রদেশের রাজ্যের উপর কোন হাইকোর্টের এখতিয়ার রয়েছে? অরুণাচল রাজ্য রয়েছে, তার উপর কোন হাইকোর্টের এখতিয়ার রয়েছে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুয়াহাটি। গুয়াহাটি যে হাইকোর্টটা রয়েছে এটা কিন্তু মনে রাখবে সবথেকে বেশি সংখ্যক রাজ্য কিন্তু এর আন্ডারে আসে এই গুয়াহাটি হাইকোর্টের মধ্যে। কোন কোন রাজ্য আসে আমরা যদি দেখি, যে উত্তর পূর্ব অঞ্চল যে সমস্ত আমাদের রাজ্যগুলো রয়েছে, যেমন কোনগুলো রয়েছে, আসাম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, আসাম, নাগাল্যান্ড, তার সাথে রয়েছে মিজোরাম, এবং একদম পূর্ব দিকে যদি আমরা চলে যাই তাহলে অরুণাচল প্রদেশও কিন্তু এরই আন্ডারে চলে আসে, এই গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে। অবশ্যই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কারণ গুয়াহাটি হাইকোর্ট কিন্তু সবথেকে বেশি সংখ্যক আমাদের এখতিয়ার কিন্তু এর রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকবে কিনা তা নির্ধারণ করার ক্ষমতা কার রয়েছে? 2 বা ততোধিক রাজ্যের নিয়ে আমরা দেখলাম, যেমন গুয়াহাটি হাইকোর্টে টোটাল 4টি রাজ্য রয়েছে। এটা বলা হয়েছে যে এটা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকবে কিনা এটা নির্ধারণ করার ক্ষমতাটা কার রয়েছে? অবশ্যই ভারতের সংসদের, ভারতীয় পার্লামেন্টের কিন্তু এই বিধানটি কিন্তু রয়েছে। এই আমাদের যে আইনটি সেটা কিন্তু একমাত্র পার্লামেন্টই নিয়ে আসতে পারে। 231 নম্বর আর্টিকেলের মাধ্যমেই কিন্তু আমরা জানি যে এই যে হাইকোর্ট গঠনের ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে, যেখানে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট রয়েছে। অবশ্যই ইম্পর্টেন্ট, আর সেই সম্পর্কিত বিধান তৈরি করবে অবশ্যই সংসদ অর্থাৎ পার্লামেন্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের অবসরের বয়সসীমা কত রয়েছে? ভারতের সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। তো ভারতের যে সর্বোচ্চ হাইকোর্ট সুপ্রিম কোর্ট রয়েছে, যেটা কিন্তু 65 বছর পর্যন্ত সেখানকার জাজরা কিন্তু তারা কার্যভার করতে পারে, এবং এটা কিন্তু আমাদের রাজ্যের যে সমস্ত হাইকোর্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা 62 বছর পর্যন্ত কিন্তু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা, হাইকোর্ট সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? তো হাইকোর্ট সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক রয়েছে? ফার্স্টে রয়েছে, ভারতে মোট 25টি হাইকোর্ট রয়েছে, একদম সঠিক। ভারতে টোটাল 25টি হাইকোর্টের সংখ্যা রয়েছে, এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় একটি সাধারণ হাইকোর্ট রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় নিয়ে একটি সাধারণ হাইকোর্টের কথা রয়েছে, অবশ্যই আছে। এছাড়া দিল্লির নিজস্ব হাইকোর্ট রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিয়ন টেরিটরি হিসাবে কিন্তু দিল্লির কিন্তু নিজস্ব হাইকোর্ট রয়েছে। এই হাইকোর্টটা তৈরি হয়েছে কত সালে? অবশ্যই 1966 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি বলা হয় কোনটার একমাত্র হাইকোর্ট রয়েছে, সেটা কিন্তু এই দিল্লি। পরের প্রশ্ন রয়েছে, উপরে সবকটি আমাদের রাইট অ্যান্সার হবে, এটা অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন রয়েছে, হাইকোর্টের যে পিউজন জজ, অর্থাৎ যে পিউজন জজ বা অবসর বিচারক বলতে কি বোঝায়? তো এখানে অপশান অনুযায়ী রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, অবশ্যই প্রধান বিচারপতি ছাড়া অন্য যে কোনো বিচারক, তাকেই কিন্তু বলা হচ্ছে যেটা পিউজন জজ, অর্থাৎ অবসর বিচারক বলা হচ্ছে যেটা। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন স্থানে বোম্বে হাইকোর্টের কোনো বেঞ্চ নেই? নিচের কোন স্থানে বোম্বে হাইকোর্টের কোনো বেঞ্চ নেই? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে পুনেতে কিন্তু বোম্বে হাইকোর্টের কোনো বেঞ্চ কিন্তু এখানে নেই। বোম্বে হাইকোর্টের টোটাল যে স্থায়ী তিনটে বেঞ্চ রয়েছে, কোন কোন জায়গায় রয়েছে দেখে রাখবে, যেমন নাগপুরে রয়েছে, মহারাষ্ট্রে নাগপুরে রয়েছে, এছাড়া পানাজিতে রয়েছে গোয়ার, এবং ঔরঙ্গাবাদে রয়েছে। এই তিনটে জায়গায় কিন্তু রয়েছে এই বোম্বে হাইকোর্টের তিনটে বেঞ্চ। সুতরাং পুনে কিন্তু এখানে নেই কিন্তু। পরের প্রশ্ন, কাকে
স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়ে থাকে? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়ে থাকে নিম্নের মধ্যে কাকে? আমরা জানি যে লর্ড রিপনকে কিন্তু বলা হয়ে থাকে যে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক। এই যে লর্ড রিপন, যিনি 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন প্রস্তাবের মাধ্যমে তিনি কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভার ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন, এই কারণে তাকে এই ব্যবস্থার জনক কিন্তু বলা হচ্ছে। অবশ্যই ইম্পর্টেন্ট, 1882 সালে। ঠিক আছে, অবশ্যই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের পিওয়াইকি বেসড কিন্তু রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সবই নেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। পরের প্রশ্ন, সমস্ত মানুষই আমার সন্তান, এই বিখ্যাত উক্তিটি সম্রাট অশোকের কোন শিলালিপিতে পাওয়া যায়? সকলে অ্যান্সার করার চেষ্টা করবে, অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গ শিলালিপি থেকে এটা কিন্তু আমরা জানতে পারি যে সমস্ত মানুষই আমার সন্তান, এই উক্তিটি কিন্তু অশোকের, যেটা কলিঙ্গ শিলালিপি থেকে জানা যায়। অশোক 261 সালের যে কলিঙ্গ যুদ্ধ, সেইটা দেখে তিনি কিন্তু নিজেই বিব্রত হয়ে গেছিলেন এবং তারপর তিনি কিন্তু কোনোরকমভাবে এই রকম যুদ্ধ নীতিতে না গিয়ে তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। আমরা জানি যে অশোক কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তাই না? তো তিনি কিন্তু তখনই এই কথাটা তার মাথায় আসে এবং তিনি কিন্তু এটা প্রচারও করেছিলেন যে সমস্ত মানুষ কিন্তু আমার সন্তান। তিনি কিন্তু এই কথাটি প্রচার করেছিলেন, যেটা কলিঙ্গ শিলালিপি থেকে আমরা পাই। পরবর্তীকালে তার ছেলে মেয়েদের তিনি যেমন শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন, ঠিক আছে, অন্যান্য রাষ্ট্রেই তিনি কিন্তু পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। পরের প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক শাসনামলে বাবা রামচন্দ্র প্রধানত কোন অঞ্চলে কৃষক সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন? অবশ্যই এখানে কিন্তু কোনটা হয়ে যাবে? অবধ। অবধে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রধানত কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত দেখা যায় সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যায়। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। এই যে নিরক্ষীয় অঞ্চলে যে জিনিসটা হয়ে থাকে সাধারণত, যে গরমকালে আমরা এই দৃশ্যটা দেখতে পাই যে সেখানে কিন্তু জলীয় বাষ্প কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যায়, কারণ প্রচণ্ড পরিমাণে গরমের কারণে এই যে জলীয় বাষ্পটা সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, তখন কিন্তু এখানে কি হচ্ছে, চারপাশ থেকে ঠান্ডা হাওয়া আসছে এবং এখানে কিন্তু ঠিক দেখা যায় যে বিকেলের দিকে, এবং এটাকে আমরা জানি যে 4 o'clock রেইনও বলা হয়, কারণ বিকেল 4টের দিকে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হয়ে যায়। তো এই ধরনের বৃষ্টিপাতকে বলা হচ্ছে কিন্তু পরিচলন বৃষ্টিপাত। পরের প্রশ্ন আছে, সম্রাট অশোকের শিলালিপিগুলোতে প্রধানত কোন ভাষা বা লিপি ব্যবহার করা হয়েছে? প্রধানত কোন ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে বা লিপি ব্যবহার করা হয়েছে? অবশ্যই কিন্তু ব্রাহ্মী লিপি। অশোকের যে ধরনের লিপি ব্যবহার করা হয় সেটা কিন্তু ব্রাহ্মী লিপি। এটা আমাদের এসএসসি সহ আমাদের রাজ্যের এক্সামেও কিন্তু অনেকবার এটা এসেছে। আর অশোকের ব্রাহ্মী লিপির যেটা, অবশ্যই এটা পরীক্ষায় আসে যে সম্রাট অশোকের বেশিরভাগ লিপি কিন্তু ব্রাহ্মী লিপি। তা সত্ত্বেও তোমরা মনে রাখবে যে 1837 সালে জেমস প্রিন্সেপ এই লিপির কিন্তু পাঠোদ্ধার করেছিলেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 1837-এ জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন রয়েছে, এলিফ্যান্টা গুহা মন্দিরগুলি নামকরণ কোন শাসক বংশের সময় হয়েছিল? অর্থাৎ কোন শাসক বংশের সময়ে এটি হয়েছিল, এলিফ্যান্টা গুহা মন্দিরের নামকরণ করা হয়েছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই রাষ্ট্রকূট বংশের সময় এটার নামকরণগুলো হয়েছিল। এই গুহা যেগুলো রয়েছে না, এলিফ্যান্টা গুহা, এগুলো ধরুন প্রধানত আমাদের শিবের যে সমস্ত মন্দিরগুলো ছিল, যেমন শৈব ধর্মের জন্য এটা কিন্তু বিখ্যাত রয়েছে, যেখানে কিন্তু ব্রহ্মারও ছিল, বিষ্ণুরও কিন্তু ছিল, মহেশ্বরেরও ছিল, এই ধরনের গুহা মন্দিরগুলো কিন্তু ছিল। এগুলো বেশিরভাগ কিন্তু অবশ্যই কিন্তু মহারাষ্ট্রের দিকে আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, সারনাথের অশোক স্তম্ভটি কার দ্বারা নির্মিত হয়েছিল? তো সারনাথের যে অশোক স্তম্ভ, যেটা কিন্তু সম্রাট অশোকের দ্বারাই নির্মিত হয়েছিল, আর এটা কিন্তু আমরা জানি যে আমাদের ভারতের জাতীয় প্রতীকে কিন্তু এটা আমরা দেখতে পাই। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, এটা কোথা থেকে আনা হয়েছে? সারনাথ থেকে কিন্তু এটা আনা হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি পিডিএফ, যেটা কিন্তু রেলওয়ে গ্রুপ টির জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 101টি শিফটের। কেন এটা দেখাচ্ছি? কারণ জিকে সেকশানের যে নাম অনুযায়ী তোমাদের দেওয়া হয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। রেলওয়ে গ্রুপ ডির কথা বলছি, যেটা একদম সম্প্রতি তোমাদের হয়েছে এক্সাম। তো এখানে কিন্তু 20টা করে কোশ্চেন ছিল, 20টার মধ্যে প্রায় 90% কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সই দেখতে পাবে এখানে প্রতিটা শিফটেই। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাদের পড়ে যেতেই হবে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। আন্ডার গ্র্যাজুয়েট যারা পরীক্ষা সামনেই দিচ্ছ, তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা হয়েছে সেখানে তোমরা যখন অ্যান্সারকে খুব শীঘ্রই প্রকাশিত হবে তখন দেখতে পাবে ওখানেও মোটামুটি তোমরা 10 থেকে 11টা করে কোশ্চেন কিন্তু দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40টার মধ্যে। তো অবশ্যই তোমাদের ওয়েটেজ কিন্তু ভালোই রয়েছে, মোটামুটি 25%-এর কাছাকাছি ওয়েটেজ রয়েছে জিকে সেকশনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের। তার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। এটা কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপটির জন্য রয়েছে, এটাও কিন্তু তোমরা নিতে পারো। এখান থেকে প্রশ্ন তোমাদের হুবহু চলেও আসতে পারে, কারণ যেহেতু এটা রিসেন্ট হয়েছে এক্সামটা। আর তার সাথে সাথে অবশ্যই রেলওয়ের যে সায়েন্স, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে।
এখানে সেটা দেখতে পাচ্ছ সায়েন্সের যে পিডিএফ রয়েছে, রেলওয়ে সায়েন্স টোটাল 25 নম্বরের কোয়েশ্চেন ছিল, 25টি করে প্রতিটা শিফটে ছিল, 101টা শিফটে টোটাল যা প্রশ্ন হয় সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো, কারণ তোমরা সামনেই যারা গ্রুপটি এক্সাম দেবে তাদের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে রেলওয়ে এক্সামের জন্য তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোথা থেকে পাবে? সমস্ত পিডিএফ কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই সেখানে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছ 2025-এর, শুধু কিন্তু সেপ্টেম্বর বলে নয়, টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর 2025 এবং জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অ্যাপে অলরেডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা পিডিএফের ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে, অ্যাপের মধ্যেই রয়েছে, সেখানেই তোমরা পেমেন্ট করলে ওখানেই পিডিএফ তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিতে পারো, এখানে প্রতি মাসের অ্যাভেলেবেল রয়েছে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে প্রতি মাসে 20 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। বেস্ট কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হয় কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। তোমাদের বলে রাখি, রেলওয়ে যা যা আমাদের প্রশ্ন রয়েছে তার 80%-এর ওপর প্রশ্ন কিন্তু এই পিডিএফ থেকে চলে এসেছে অলরেডি। কী আমাদের এখানে প্রোভাইড করা হয়, টোটাল এখানে যা যা প্রশ্ন রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সব কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে টোটাল 450-র কাছাকাছি প্রশ্ন উত্তর হয়ে যায়, যেগুলো রেলের এসএসসির প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমরা ঘাটলেই বুঝতে পারবে। যা যা প্রশ্ন তোমাদের, যে টাইপের প্রশ্ন তোমাদের আসে সেই টাইপের প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। এসএসসি রেলকে ফোকাস করে এটা তৈরি করা হয়। প্রতি মাসে 400 থেকে 450 কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশন, তোমরা সকলে ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রতিদিনের আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের ফ্রি পিডিএফ উইথ সলিউশন কিন্তু এই ফ্রি পিডিএফ সেকশনে তোমরা পেয়ে যাবে। এবং পেইড পিডিএফ সেকশনে কিন্তু এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সব কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন থেকে শুরু করে স্ট্যাটিক জিকে, কমপ্লিট ইতিহাস, কমপ্লিট ভারতের সংবিধান সব এখানে দেওয়া রয়েছে। যে কোনো পিডিএফ তোমরা যখনই কিনবে তখনই কিন্তু নিচের দিকে মাই কোর্স সেকশন বলে একটা অপশন পাবে, সেখানে তোমরা নিজের পিডিএফ দেখতে পাবে। যখন পেমেন্ট করবে টেস্ট পাস বলে একটা অপশন থাকবে, সেটাকে অবশ্যই অফ করে রাখবে, না হলে প্রাইসটা তোমাদের বেশি শো করবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের যে গুগল রয়েছে সার্চ ইঞ্জিন, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সার্চ ইঞ্জিন গুগল যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালে। 1998 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা বলো। তোমরা কিন্তু এর আগেও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতেও এটা পড়েছো। তো এখানে কিন্তু অবশ্যই দেখবে যে ল্যারি পেজ এবং সার্গে ব্রেন, ইনারা দুজন কিন্তু আবিষ্কার করেছেন এই গুগলকে। তো 1998 সালে গুগলটা প্রতিষ্ঠা করা হয়েছে। পরের প্রশ্ন আছে, উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এমন একজন নেত্রী হলেন কে? নিম্নের মধ্যে কে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রানী গাইদিন লিউ। তিনি কিন্তু এখানে উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি একজন নেত্রী ছিলেন। অবশ্যই এটা কিন্তু তোমাদের নাম হয়তো অনেকেই শোনোনি, কিন্তু অলরেডি কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র চলে এসেছে, প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, সেই জন্যই তোমাদের এখানে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সম্রাট অশোকের সাম্রাজ্যে প্রতিবেদক এবং রিপোর্টারদের প্রধান কাজ কী ছিল? সম্রাট অশোকের সাম্রাজ্যের কথা বলা হয়েছে, তো অবশ্যই তাদের যে মূল কাজ ছিল সেটা সাম্রাজ্যের বিভিন্ন ঘটনা খবর সম্রাটকে দেওয়া, এটাই ছিল তাদের প্রধান কাজ। পরের প্রশ্ন রয়েছে, মৌর্য সাম্রাজ্যের সাংবাদিকদের বা সংবাদদাতাদের কি বলা হতো? যারা সাংবাদিক বা সংবাদদাতা রয়েছে তাদেরকে বলা হতো কি? প্রতিবেদক বলা হতো তাদের। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে যে আর্টিকেলের মাধ্যমে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32। আর্টিকেল নাম্বার 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট টোটাল 5 ধরনের রিট কিন্তু জারি করে থাকে। এই জন্যই কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর এটাকে কি বলেছিলেন? সংবিধানের হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তিনি কিন্তু বলেছিলেন। কে বলেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। অবশ্যই ইম্পর্টেন্ট। আর আমাদের হাইকোর্ট কত নম্বর অনুচ্ছেদের মাধ্যমে রিট জারি করে? 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে হাইকোর্ট। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? ইম্পর্টেন্ট রয়েছে টোটাল, এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটা হয়েছিল কাদের সাথে? অবশ্যই আফগান সম্রাট আহমদ শাহ আবদালির সাথে মারাঠাদের মধ্যে এটা কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1875-এ। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। আবার আর্য সমাজের যে প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, তার একটা গুরুত্বপূর্ণ স্লোগানও ছিল কি না? বেদে ফিরে যাও, গো ব্যাক টু ভেদাস। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় চলে এসেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার এলাকা সমর্পণ করেছিলেন? অবশ্যই ইম্পর্টেন্ট, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার এলাকাকে সমর্পণ করেছিলেন যিনি, সে হচ্ছে সেলুকাস নিকেটর। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। সেলুকাস নিকেটর তিনি কে ছিলেন? তিনি কিন্তু আলেকজান্ডারের সেনাপতি ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন,
নিচের কোন দেশে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল সরকার ব্যবস্থা রয়েছে? যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল সরকার ব্যবস্থাটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা, আমাদের প্রতিবেশী দেশ, যেখানে পক্কনালী দ্বারা বিচ্ছিন্ন রয়েছে শ্রীলঙ্কা, সেখানকারই কিন্তু প্রথম, সারা বিশ্বের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি, কিন্তু এখানকারই ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন দেশে এখনও রাজার শাসন বা রাজতন্ত্র বিদ্যমান রয়েছে? অপশানগুলো ভালো করে দেখলে লক্ষ্য করবে, ভারত, আমেরিকা, চীন, সৌদি আরব। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সৌদি আরব। তো সৌদি আরবে এখনও কিন্তু আমরা রাজতন্ত্রটা কিন্তু দেখতে পাই, যেখানে রাজাই কিন্তু এখানে শাসন করে থাকে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত অধিকার এয়ার রাইটস নিয়ে কোনো বিবাদ দেখা দিলে তা সমাধান করবে কে? নিচের মধ্যে কোন সংস্থা সেই আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে ইন্টারফেয়ার করবে? নিচের কোন সংস্থা? অবশ্যই ICAO, এক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, তারাই কিন্তু এক্ষেত্রে এটা বিবাদটা সমাধান করবে। পরবর্তী প্রশ্ন আছে, 1929 সালের দীপাবলি ঘোষণা কার সাথে সম্পর্কিত রয়েছে? 1929 সালের কথা বলা হয়েছে দীপাবলি ঘোষণা, তো এটা কার সাথে সম্পর্কিত রয়েছে? এটা কিন্তু সম্পর্কিত লর্ড আরউইনের সাথে। অপশান নাম্বার বি হবে, তিনি কিন্তু লর্ড আরউইন, তিনি কিন্তু সেই তখনকার সময় হয়তো এটা তৈরি করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের স্তরগুলিকে নিচে থেকে উপরের দিকে যদি সাজানো হয় তাহলে কোনটা সঠিক হবে? তো বায়ুমণ্ডলের স্তরগুলোকে যদি আমরা নিচের দিক থেকে সাজাই, তো ফার্স্টে আমরা যে স্তরে আছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর হিসাবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার যেখানে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি, যেখানে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি সব কিছু গোলযোগগুলো হয়ে থাকে বায়ুমণ্ডলে। তার পরবর্তী যে উচ্চ স্তর রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, যেখানে বিমান চলাচল করে। তার পরবর্তী রয়েছে মেসোস্ফিয়ার, যেখানে উল্কাপিণ্ড পুরো ছাই হয়ে যায়, এবং তার উপরে রয়েছে আমাদের থার্মোস্ফিয়ার। তো এইভাবে কিন্তু এগুলো অবস্থান করছে, আর অবশ্যই কিন্তু অপশান নাম্বারে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এছাড়া আমাদের যে ওজোন স্তর সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেই অবস্থান করছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের নিচের কোন গোষ্ঠী অংশগ্রহণ থেকে দূরে ছিল? অর্থাৎ অংশগ্রহণ করেনি 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় অংশগ্রহণ করেনি কোন সম্প্রদায়ের মানুষেরা? নিচে আমাদের অপশান দেওয়া রয়েছে, ছাত্র সমাজ, শিক্ষিত মধ্যবিত্ত, নাকি কৃষক সম্প্রদায়, নাকি মহিলারা। তো অবশ্যই এখানে ছাত্র সমাজও ছিল, শিক্ষিত মধ্যবিত্ত বা মহিলা সকলেই ছিল, কিন্তু কৃষক সম্প্রদায় সেক্ষেত্রে অংশ কিন্তু নেয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, অসহযোগ আন্দোলনের সময় অবরোধের সময় কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে অযোধ্যার কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? ঠিক আছে, আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো অপশান আমাদের চারটে রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বাবা রামচন্দ্র। এটা কিন্তু এর আগেও দেখেছিলাম হয়তো তোমাদের আগের কোশ্চেনটাই। তো এখানে কিন্তু অসহযোগ আন্দোলনের সময় অবধের কৃষক আন্দোলনের নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন বাবা রামচন্দ্র। পরবর্তী প্রশ্ন রয়েছে, ওড়িশার গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওড়িশার গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশান সি কপিলেন্দ্র দেব। কপিলেন্দ্র দেব। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া কিষাণ সভা কত সালে গঠিত হয়েছে? তো অল ইন্ডিয়া কিষাণ সভা যেটা গঠন করা হয়েছিল 1936-এ। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। এখানে কিন্তু কপিলেন্দ্র যে দেব, উনি ছিলেন উড়িষ্যা রাজবংশ যেটা ছিল সেটা গজপতি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে যেটা রয়েছে অল ইন্ডিয়া কিষাণ সভা, যেটা কিন্তু 1936 সালে, এখান থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেটা কিন্তু লখনৌতে প্রতিষ্ঠিত হয়েছিল এটা। আর এর সভাপতি যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন রয়েছে আমাদের, সর্বভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর প্রথম বড় পদক্ষেপ কোনটি ছিল? তো সবথেকে বড় যে পদক্ষেপ ছিল নিচের কোনটা? অপশানগুলো দেখো ভালো করে, অবশ্যই রাওড়া সত্যাগ্রহ। রাওড়া সত্যাগ্রহ বা রাওড়া ডাইন আমরা জানি দুটোই কিন্তু হয়েছিল কত সালে? 1919-এর দিকে। 1919-এর দিকে কিন্তু হয়েছিল, সেখানে কিন্তু আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডও কিন্তু হয়েছিল এই সময় পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে, এই একটা বছরেই। আর এখানে অবশ্যই মনে রাখবে যে গান্ধীজি প্রথমবার সারা ভারতে গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেটা কিন্তু এই রাওড়ার সত্যাগ্রহ 1919-এর। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা কত প্রয়োজন রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 25 বছর, কিন্তু সর্বনিম্ন এখানে কিন্তু বয়সসীমা রয়েছে, এজ লিমিট রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য।
ঠিক সেরকম সিএমএ হওয়ার ক্ষেত্রেও আমাদের 25 ইয়ার্স রয়েছে। 21 বছর কিন্তু আমাদের পঞ্চায়েতে কোনো রকম দাঁড়ানোর জন্য সেক্ষেত্রে 21 বছর লাগে মিনিমাম। 30 বছর কিন্তু আমাদের রাজ্যসভার ক্ষেত্রে আছে, এছাড়া 35 কিন্তু আমাদের রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে। পরের প্রশ্ন রয়েছে, একটি অঙ্গরাজ্যের মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? একটি অঙ্গরাজ্যের মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? অঙ্গরাজ্য মানে আমাদের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো কার কাছে দায়বদ্ধ থাকবে? অবশ্যই রাজ্যের বিধানসভার কাছে। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন রয়েছে, যুগ্ম তালিকার যেটা কনকারেন্ট লিস্ট অন্তর্ভুক্ত বিষয়গুলির ওপর আইন প্রণয়নের অধিকার রয়েছে কার? তো যুগ্ম তালিকা যেটা কিন্তু অবশ্যই যুগ্ম তালিকা কার মধ্যে পড়ে? এটা রাজ্য কেন্দ্র উভয়, ঠিক আছে, উভয় সরকারের ওপরে কিন্তু পড়ে। কারণ আমরা যদি দেখি যে শিক্ষা বিষয়ে আইন তৈরি করবে কে? রাজ্য রাজ্যের মতো করে, কেন্দ্র কেন্দ্রের মতো করে। যেমন আমরা এনইপি দেখেছি, রাজ্যের জন্য এসিপি রয়েছে, ঠিক সেই রকম জিনিসটা। তো দুজনের মতো আইন কিন্তু প্রণয়ন করতে পারে, কারণ এটা পড়ছে শিক্ষাটা যুগ্ম তালিকার মধ্যে, তার জন্য। আর যুগ্ম তালিকা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? অবশ্যই তোমরা বলবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে করের মাধ্যমে অর্জিত আয়ের আর্থিক বন্টন কে নির্ধারণ করে থাকে? তো এটি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কোনটা? অর্থ কমিশন, অপশান নম্বর বি। অর্থ কমিশন এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানের? 280 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে অর্থ কমিশন সম্পর্কে। 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অন্তর এটা কিন্তু গঠন করে থাকে। পরের প্রশ্ন, ভারতে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কতদিন? প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কতদিন হয়? অবশ্যই কিন্তু 5 বছর কিন্তু কখনোই কেউ করবে না। এখানে কি বলেছে দেখো, যে যতক্ষণ তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারবেন ততক্ষণ কিন্তু তার যে পদের যে মেয়াদকাল সেটা কিন্তু থাকে। 5 বছর কিন্তু হয় না, কারণ লোকসভা যখন তখন কিন্তু ভেঙে যেতে পারে। আর যে কেউ ভাঙতে পারে, অবশ্যই কিন্তু আমরা জানি যে এখানে লোকসভা ভেঙে যায়, কারণ এটা কোনো স্থায়ী কক্ষ নয়, ঠিক আছে। কিন্তু রাজ্যসভা কিন্তু ভাঙে না, এটা চলতে থাকে, ঠিক আছে। তো অপশান কিন্তু বি উত্তর হবে, 5 বছর কিন্তু হবে না। ইম্পর্টেন্ট রয়েছে, অনেকে ভুল করবে এখানে। পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়? প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয় কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? 75 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়, নিয়োগ করেন কে? অবশ্যই রাষ্ট্রপতি কিন্তু তিনি নিয়োগ করেন। পরের প্রশ্ন রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যে আস্তাবনা কী ছিল? তো আস্তাবনা যেটা কিন্তু ছিল বিজয়নগর সাম্রাজ্যে, সেটা হচ্ছে ভূমি রাজস্ব একটি বিভাগ। পরবর্তী প্রশ্ন আছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা অবস্থান করছে কোথায়? ভারতের কেরালা রাজ্যে অবস্থান করছে। আর কেরালায় কিন্তু রয়েছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কোনটা? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। অবশ্যই জীববৈচিত্র্য সহ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ রয়েছে। তোমাদের বলে রাখি, তোমাদের যে সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে, যে সমস্ত আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, এই সমস্ত তথ্য কিন্তু আমাদের অলরেডি স্ট্র্যাটেজিকের বইতে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু সকলে নিয়ে নিতে পারো। এবং আজকের ক্লাসে কিন্তু টোটাল 40টা প্রশ্ন আলোচনা করা হয়েছে, পরবর্তী ক্লাসেও থাকবে। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই তোমাদের আগামীকাল চলে আসবে। আর অবশ্যই 40-এর মধ্যে কত স্কোর হচ্ছে সেটা কিন্তু তোমরা সকলে জানাবে। আর অবশ্যই পিডিএফটি পাওয়ার জন্য অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ ডাউনলোড করে নেবে, সেখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা আজকের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা জানাতে ভুলবে না ক্লাসগুলো কেমন লাগলো। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে পরবর্তী ক্লাসে। অবশ্যই ডেল বা এসএসসি যে কোনো এক্সাম হোক না কেন, আমাদের রাজ্যেরই কোনো এক্সাম, সমস্ত এক্সামের যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো সংবিধান থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে এখানে সংবিধানের টোটাল 81টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। বেস্ট এখানে কিন্তু সলিউশন প্রোভাইড করা রয়েছে সংবিধানের A to Z, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ছোটো চিস্ট আকারে, যেখানে 81টা পেজের মধ্যে তোমাদেরকে কমপ্লিট যে সংবিধানের প্রশ্নোত্তরগুলো রয়েছে, যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেগুলো কিন্তু এখানে কমপ্লিট করা আছে। শেষের দিকে ওয়ান শট টাইপের প্রশ্নোত্তর রয়েছে, যেখানে কিন্তু তোমাদের কী রয়েছে, ওয়ান শট টাইপের ঠিক না, প্রশ্ন রয়েছে, তার নিচে উত্তর রয়েছে, তার নিচে রয়েছে অতিরিক্ত তথ্য, যেমনটা তোমাদের ক্লাসে প্রোভাইড করা হয়। তো অবশ্যই এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ পিডিএফ তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা নিয়ে নিতে পারবে। স্ট্র্যাটেজিকে যেখানে 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, A to Z সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে, 126টি পেজের মধ্যে কমপ্লিট করা আছে। যাদের প্রয়োজন তোমরা নিতে পারো। যদি কোনো রকম তোমাদের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, কোনো কল কিন্তু করবে না। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে এগুলো অ্যাভেলেবেল রয়েছে, ইতিহাস, সংবিধান, স্ট্র্যাটেজিকে, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সবথেকে বেশি। এছাড়া এসএসসি জিডি যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এগুলো অ্যাভেলেবেল রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা মান্থলি পেয়ে যাবে আমাদের অ্যাপে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সকলে। ধন্যবাদ।